কেরালার ছোট্ট একটি গ্রাম, যে গ্রামের মানুষেরা জোয়ালাম্মা নামে এক দেবীর পূজা করে। এই গ্রামের একটি প্রচলিত রীতি আছে, কোনো মেয়ে প্রাপ্তবয়স্ক হলেই ওড়নার মতো একটি কাপড় দিয়ে তার চেহারা ঢেকে রাখতে হবে। কোনো ক্রমেই ঘরের বাইরে ওই পর্দা সরানো যাবে না। মোট কথা, ওই নারীর মৃত্যুর আগ পর্যন্ত তার ঘরের মানুষ ছাড়া কেউই তার চেহারা দেখতে পারবে না। যদি ভুলক্রমেও তার ব্যত্যয় হয়, তাহলে ওই গ্রামের উপর জোয়ালাম্মা দেবীর অভিশাপ নেমে আসবে। আর ওই অভিশাপ থেকে মুক্তির একটিই উপায়, তা হচ্ছে ওই নারীর মৃত্যুদণ্ড। হঠাৎ একদিন একটি ম্যাগাজিনে ওই গ্রামের সুবালি নামে একটি মেয়ের ফটো প্রকাশিত হয়, যা তার জীবনটা পুরো বদলে দেয়। কিভাবে সুবালির ফটো প্রকাশিত হলো, আর এরপর সুবালির সাথে কি হবে, জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ হিশাম অ্যান্ড ওয়েলকাম টু ডাইনামিক লাইফ লেন্স। বলছি মালায়ালম ভাষায় সদ্য মুক্তি পাওয়া ড্রামা থ্রিলার মুভি পর্দার কথা। মুভির শুরুটা হয় কেরালার ছোট্ট একটি গ্রামের উৎসবের রাতে। আমাদের শুভা লক্ষ্মী নামে একটি মেয়েকে দেখানো হয়, ডাকমান সুব্বু। এই যে প্রেগনেন্ট নারীকে দেখছেন, তার নাম শ্রাবন্তী। প্রেগনেন্সির লাস্ট মাস চলছে। ইনি গ্রামের সারপঞ্চ, আর ইনি সুব্বুর্জোর বাবা রামারাও। রামারাও রং বেরঙের ওড়না বানিয়ে বিক্রি করে। আর এখানে আমরা জানতে পারি সারপঞ্চের ছেলে রাজেশের সাথে সুব্বুর বিয়ে ঠিক হয়ে আছে। মূলত আজ গ্রামে পূজার উৎসব চলছে। এখানের বাসিন্দারা জোয়ালাম্মা নামে এক দেবীর পূজা করে। এই গ্রামের প্রচলিত রীতি হচ্ছে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারীকে পর্দা দিয়ে তার চেহারা ঢেকে রাখতে হবে। আর তার পিছে একটি কথিত গল্প আছে। চলো আগে সেই গল্পটা জেনে আসি। বহু বছর আগে এই গ্রামে জলম্বিকা নামে এক নারী যোদ্ধা ছিল। সে একদিন তার শিষ্যদের রণকৌশল শিখাচ্ছিল। তখনই হঠাৎ এক শিষ্যকে সাপে কেটে দিলে জলম্বিকা প্রেগনেন্ট অবস্থাতেই ঘোড়ার পিঠে করে ওই শিশুকে হসপিটালে নিয়ে গিয়েছিল। এরপর সে যখন হসপিটাল থেকে বাড়ি ফিরছিল, তখন ঘোড়ার গাড়িতে যাওয়া কয়েকজন ব্যক্তি তাকে এই অবস্থায় দেখে বলে, গর্ভবতী অবস্থায় ঘোড়ায় চড়া নিরাপদ না। তাই তারা জলাম্মাকে তাদের গাড়িতে করে জলাম্মার বাড়িতে নামিয়ে দিতে চাইলে জলাম্মা তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওই লোকগুলোর মনে ছিল খারাপ উদ্দেশ্য। তারা জলাম্মাকে ধর্ষণ করার চেষ্টা করে। যেহেতু জলম্বিকা যোদ্ধা ছিল, তাই তারা তার সাথে পেরে উঠছিল না। এই জন্য একসময় তারা জলম্বিকাকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়ার সেই ধাত নেয়। তারা জলম্বিকার গায়ে আগুন দেয়, আর ওই সময় জলম্বিকার নিজ গায়ে আগুন নিয়ে ওই লোকগুলোকে মেরে গ্রামের কুয়াতে ঝাঁপ দিয়ে মারা গিয়েছিল। ওই ঘটনায় গ্রামের উপর জলম্বিকার অভিশাপ নেমে আসে। গ্রামের নারীরা যখনই কোনো বাচ্চা জন্ম দিত, তাদের মৃত বাচ্চা হতো। গ্রামবাসী তখন ওই অভিশাপ থেকে মুক্ত পেতে জলাম্মার মূর্তি নির্মাণ করে তার পূজা করছিল। তখনই একটি পর্দা উড়ে এসে মূর্তির চেহারার উপর পড়ে। ওই দিন থেকে ওই গ্রামের নারীরা তাদের রক্ষা কবচ হিসাবে পর্দা ব্যবহার করতে শুরু করে। নিয়ম অনুযায়ী নারীরা শুধু তার বাবা, ভাই, সন্তান এবং স্বামীকে তার চেহারা দেখাতে পারবে। এছাড়া কোনো পুরুষকে নিজের চেহারা দেখাতে পারবে না। তার সাথে ওই দিনই মন্দিরে একটি প্রদীপ স্থাপন করা হয়, যেটা সবসময় জ্বলন্ত অবস্থাতে থাকবে। আর এর ঠিক 9 মাস পর গ্রামে প্রথম জীবিত বাচ্চার জন্ম হয়। গ্রামের মানুষের মনেও শান্তি ফিরে আসে। তখন থেকে প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে এই উৎসবের আয়োজন করা হয়। সাথে দেবীর ক্রোধ ঠান্ডা করতে দেবীর মূর্তির সামনে ওই লোকগুলোর মূর্তি বানিয়ে সেগুলোকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। নারীরা পর্দার রীতিটি মেনে চলে। তবে ভুলক্রমে যদি কোনো নারী তার পর্দা সরিয়ে ওই রীতি অমান্য করে, তবে জলাম্মা কখনই তাদের ক্ষমা করবে না। যে নারী নিয়ম ভাঙবে, ওই নারীকে গ্রামে সেই কূপে ঝাঁপ দিয়ে তার বলিদান দিয়ে তাকে এখানে এনে সমাহিত করা হয়। আর এমনটা যদি না করে, তাহলে আবারও গ্রামের উপর জলাম্মার অভিশাপ নেমে আসবে। কোনো জীবিত সন্তানের জন্ম হবে না। এই জন্য গ্রামের প্রতিটি নারী এই নিয়ম মেনে চলছে। আর এখানে যারা জলাম্মার পূজা করে, তাদেরকে জল আর নারী বলা হয়। সিন চলে যায় উৎসবের পরবর্তী দিন। সুব্বুর বাবা রামারাও যেহেতু গ্রামে গ্রামে ঘুরে পর্দা বিক্রি করে, তাই চিৎকার করে করে বলতে বাবার জন্য কষ্ট না হয়, এই জন্য সুব্বু তার বাবার জন্য একটি হ্যান্ড মাইক কিনে সেখানে নিজের ভয়েস রেকর্ড করে রাখছে। পাশে সুব্বুর মায়ের কবর। কাল আবার সারপঞ্চের ছেলে রাজেশের সাথে সুব্বুর এঙ্গেজমেন্ট। তাই এঙ্গেজমেন্ট এবং বিয়েতে যা কিছু খরচ হবে, যা কিছু করতে হবে, সুব্বু সবকিছুর একটি লিস্ট তৈরি করে এনেছে মায়ের কবরের পাশে। সুব্বু তার মাকে সবকিছু শোনায় এবং মায়ের কাছে দোয়াও চাচ্ছে সবকিছু যেন ঠিকঠাক মতো মিটে যায়। এরপর সুব্বু তার বান্ধবী সুগুনাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তবে ফসলের মাঠের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা দমকা হাওয়া এসে সুব্বুর মাথার পর্দাটা সরে যায়। সুব্বু দ্রুত তার পর্দাটি তুলে তার চেহারাটি ঢেকে ফেলে। তবে সুব্বুর মনে শুধু ভয়ে কাজ করছে, কেউ আবার তাকে পর্দা ছাড়া দেখে ফেললো না তো। অবশ্য সুগুনা বোঝাচ্ছিল মাঠের মধ্যে কেউ ছিল না, তোকে কেউ দেখেনি, তাই তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না।
এদিকে শুভ্বর বাবা রামারাও শুভ্বর এঙ্গেজমেন্ট উপলক্ষে তাদের সকল নিকটাত্মীয় এবং পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ করছে। শুভ তার বাবাকে একটি ডিজাইন দিয়ে তার জন্য একটি পর্দা তৈরি করে দিতে বলে। সাথে তার বাবাকে তার মায়ের ছোটবেলার বান্ধবী রত্নাকে ইনভাইট করার কথাও বলে। অবশ্য রামারাও রত্নাকে ভুলেই গিয়েছিল। শুভ রামারাওকে এটাও বলে দেয়, রত্না আন্টি যদি না আসে আমি কিন্তু বিয়ে করছি না। এরপর শুভ তার বাবাকে ওই রেকর্ডিংটি শোনায় এবং বলে, এখন থেকে তোমাকে আর চিৎকার করে পর্দা বিক্রি করতে হবে না। এরপর শুভ্বর কথা মতো রামারাও রত্নাকে কল করে শুভ্বর এঙ্গেজমেন্টের কথা বলে। আর ইনি হচ্ছেন রত্নার স্বামী সুবোধ। রত্নার দুটি স্কুল পড়া বাচ্চাও আছে, সামনে তাদের পরীক্ষা। আবার সুবোধ অফিস থেকে ছুটি নিতে পারছে না, তাই রত্না সুবোধকে অনুরোধ করে যে কোনো মূল্যে আমাকে যেতেই হবে, ওর মা মারা যাওয়ার আগে আমাকে ওর দায়িত্ব দিয়ে গিয়েছিল, এমন একটা সময় আমার ওর পাশে থাকা উচিত। কিন্তু সুবোধের কথা, তুমি এই পরিস্থিতিতে কিভাবে যাবে, আমরা তো যেতে পারছি না। তখন রত্না এটাই যাওয়ার সিদ্ধান্ত নেয় যে অন্তত 2 দিনের জন্য আমি যাব। তাই রত্নার রিকোয়েস্টে সুবোধ রত্নাকে যাওয়ার অনুমতিও দিয়ে দেয়। এদিকে রামারাও প্রতিদিনের মতো সাইকেল নিয়ে পর্দা বিক্রি করতে বের হয়েছে। এই যে গ্রামের পাশে যে কবরস্থানটি দেখছেন, এই কবরস্থানকে আত্মহত্যি কবরস্থান বলা হয়। মূলত এই গ্রামের কোনো নারী যদি পর্দার ওই বিধানটি অমান্য করে, তাহলে কুয়ায় ফেলে তার বলিদান দিয়ে তাকে এখানে এনে সমাহিত করা হয়। এই যে মেয়েটিকে গেছেন, তার নাম সিরি। সিরির কাল পর্দার অনুষ্ঠান, মানে আগামীকালই তার মাথায় পর্দা উঠবে। মূলত একটি মেয়ের যখন ঋতুচক্র শুরু হয় তখন থেকে তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে ধরে নেওয়া হয়, তাই ওই সময় থেকেই তাকে পর্দাটি ব্যবহার করতে হয়। তাই আনুষ্ঠানিকতার সাথে সিরির মাথায় ওই পর্দা উঠবে। এদিকে বাইরে কিছু ছেলেমেয়েরা ব্যাডমিন্টন খেলছিল। সিরিও তাদের খেলতে দেখে তাদের সাথে খেলতে যাওয়ার জন্য বের হচ্ছিল। তখনই সিরির মা তাকে বাধা দেয়। সিরির মায়ের কথা, কাল তোর পর্দার অনুষ্ঠান, আজকে যদি বাইরে তোকে কেউ দেখে ফেলে তাহলে তার পর্দার অনুষ্ঠানই হবে না। সিরি তার মাকে বোঝায় যে কালই তো পর্দার অনুষ্ঠান, আজকে শেষবারের মতো আমাকে খেলতে দাও। কিন্তু তারপরও সিরির মা তাকে বের হতে দিবে না। সিরির কথা, শুধুমাত্র আমার একার পর্দা না পড়ার কারণে গ্রামের মানুষের উপর অভিশাপ আসবে। পাশেই শ্রাবন্তী ছিল। শ্রাবন্তী তখন সিরিকে বোঝায়, সামনে তার বাচ্চার জন্ম হবে, এখন যদি উল্টাপাল্টা কিছু একটা হয়ে যায় তাহলে সে জীবিত বাচ্চার জন্ম দিতে পারবে না। শ্রাবন্তীর কথায় সিরিও কথা দেয়, ঠিক আছে, আজ আমি খেলতে যাব না, কিন্তু তোমার বাচ্চা যখন জন্ম হবে আমি তোমার বাচ্চার সাথে খেলা করব। অন্যদিকে শুভ্যকে দেখা যায় গ্রামের রেল স্টেশনের পাশে একটি পরিত্যক্ত বগির মধ্যে রাজেশের সাথে দেখা করতে গিয়েছে। আর এখানে আমরা এটাও দেখতে পাই, রাজেশ আর শুভ সরাসরি দেখা করে না, মানে একে অন্যের চেহারা দেখে না। তারা দুইজন দুই বগির মধ্যে বসে কথা বলে। তাদের কথায় আমরা এটাও জানতে পারি, শুভ্যর মাথায় যেদিন থেকে পর্দা উঠেছিল ওই দিন থেকে রাজেশ যেন শুভ্যকে দেখতে পায়নি। তাই রাজেশ যেহেতু শুভ্যকে দেখতে পাচ্ছিল না, ওই দিন থেকে শুভ্য প্রতিজ্ঞা করেছিল বিয়ের আগ পর্যন্ত সেও রাজেশকে দেখবে না, মানে দুজনের কষ্টটা দুজনের মধ্যে ভাগ করে নেবে। 3 দিন বাদে তাদের বিয়ে। আজ পর্যন্ত তারা এটা মেনটেন করে এসেছে। সুব্বু রাজেশকে তার ভবিষ্যৎ পরিকল্পনা বলছিল। সুব্বুর ইচ্ছা তার ছোট্ট সংসার হবে, রাজেশ ব্যাংকে চাকরি করবে, সুব্বু একটি প্রাইমারি স্কুলে চাকরি করবে। কিন্তু রাজেশের কথা, রাজেশের স্ত্রীর কেন চাকরি করতে হবে? আমি তো তোমাকে রানীর মতো করে রাখবো, তোমার বাইরে গিয়ে চাকরি করতে হবে না। কাল আবার সিরির পর্দার অনুষ্ঠান, সুব্বু আর রাজেশও সেখানে থাকবে। তাই সুব্বু রাজেশকে সাবধান করে দেয়, কোনোভাবে আমি যেন তোমাকে দেখতে না পাই। যাওয়ার সময় শুভ্র রাজেশকে এস আকৃতির একটি লকেটও গিফট করে যায়। রাজেশ বলে এটা সে সারা জীবন নিজের গলায় ঝুলিয়ে রাখবে। সিন চলে যায় পরবর্তী দিন সিঁড়ির পর্দার অনুষ্ঠানে। গ্রামের নিয়ম অনুযায়ী সিঁড়ির মাথায় পর্দা দেয়া হয়। আর এখান থেকে সিন চলে যায় শুভ্রর এঙ্গেজমেন্টের দিন। রত্ন এসেছে, সব রকম প্রস্তুতি শেষ। রাজেশের বাড়ি থেকেও সবাই এসেছে, সবাই অনেক আনন্দ করছে। শুভ্র রাজেশেরও এতদিনের প্রতীক্ষা শেষ হতে চলেছে। এত বছর পর তারা একে অন্যকে দেখবে। সবকিছু ঠিকঠাকই চলছিল, ঠিক তখনই ঘটে যায় একটি অপ্রত্যাশিত ঘটনা। শহর থেকে শ্রাবন্তীর স্বামী বাড়িতে ফিরেছে। আসার সময় সে হাতে করে একটি ম্যাগাজিন নিয়ে এসেছে। অন্যদের সাথে ডান্স করার সময় তার হাত থেকে ম্যাগাজিনটি নিচে পড়ে যায়, আর তখন একটি বাচ্চা দেখতে পেয়ে ওই ম্যাগাজিনটি তুলে নিয়ে পাশেই ফুলের ডালার মধ্যে রেখে দেয়। আর এরপরেই একজন ওই ডালাটি শুভ্র রাজেশের এঙ্গেজমেন্টের জন্য গ্রামের পণ্ডিতদের সামনে নিয়ে রাখে। তখনই সারপাঞ্চ ওই ম্যাগাজিনের শুভ্রর ফটোটি দেখতে পায়। শুধু সারপাঞ্চ নয়, এনগেজমেন্ট উপলক্ষে যারা এখানে উপস্থিত ছিল গ্রামের সবাই সেটা দেখতে পেয়েছে। শুভ্রর ফটো ম্যাগাজিনে দেখে তাদের মাথায় তো একরকম আকাশেই ভেঙে পড়ল। যে গ্রামের নারীর পর্দা তোলা নিষেধ, সেই গ্রামের মেয়ের পর্দা ছাড়া ফটো ম্যাগাজিনে প্রকাশ হয়েছে। সাথে সাথে সারপাঞ্চ রামারাওকে বলে ওঠে, তুমি তোমার মেয়েকে এই শিক্ষা দিয়েছ? শুভ্র বারবার বলছে এই ফটোর বিষয়ে আমি কিছুই জানি না।
বাইরে হট্টগোল দেখে শুভ্র রত্না বের হয়ে আসে। আর এরপরে ম্যাগাজিনে নিজের ফটো দেখে শুভ্র তো পুরো হতভম্ব হয়ে গেছে। শুভ্র সবাইকে বলে, এই ফটো সম্পর্কে আমি কিছুই জানি না, আর কে কখন কিভাবে ফটো তুলেছে আমি জানি না। কিন্তু শুভ্রর কথা কেউই বিশ্বাস করছে না, কারণ শুভ্রর অনুমতি ব্যতীত শুভ্রর পর্দা সরিয়ে ফটো তুললা কিভাবে সম্ভব। শুভ্রর কথা কেউ বিশ্বাস করছে না। রাজেশও শুভ্রকে সাপোর্ট করার চেষ্টা করছিল, কিন্তু কে কার কথা শোনে? সবার মুখে একই কথা, শুভ্রই হয়তোবা নিজে ইচ্ছা করে ফটো তুলিয়েছে। আবার গ্রামের মানুষেরা ভালো করে জানে, একবার যদি এই নিয়মের কোনো রকম ব্যতিক্রম হয়, তাহলে গ্রামে কে বাচ্চার জন্ম হবে সেই মৃত জন্মাবে। এদিকে শ্রাবন্তীর পেটের বাচ্চার জন্ম হওয়ার সময় হয়ে গেছে। শ্রাবন্তী পড়েছে এখন দুশ্চিন্তায়। শুভ্র সবাইকে বোঝায়, জলাম্মা ভালো করে জানে আমি কোনো দোষ করিনি। রত্নাও তাই সবাইকে বোঝানোর চেষ্টা করে। জো বারবার বলছে ও কিছুই জানে না। কিন্তু সারপাঞ্চের কথা, আপনি বাইরের মানুষ, এইটা আমাদের গ্রামের বিষয়, আপনি এখানে কথা বলতে আসবেন না।